আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ওয়ান শট সৃজনশীলের আরেকটা নতুন অধ্যায়ের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তোমাদের চতুর্থ অধ্যায় জীবনী শক্তির সৃজনশীলের ক্লাস করব। এই অধ্যায়টা অনেক বড় হওয়ায় মোটামুটি বড়ই বলা যায়, দ্বিতীয়, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ের পরে অনেকেই পড়তে চাও না, অনেক বেশি লেখা, অনেকের কাছে একঘেয়েই লাগে, সেজন্য পড়তে চাও না। কিন্তু এই অধ্যায়টা তোমাদেরকে আজকে এমন ভাবে গুছিয়ে দিব যে খুব অল্প পড়াশোনা করে তোমরা এই অধ্যায় থেকে সৃজনশীল লিখে আসতে পারবা। আর এই অধ্যায় থেকে সৃজনশীল আসার পসিবিলিটিস কিন্তু সকল বোর্ডের ক্ষেত্রেই 95% প্লাস। একটা আসতে পারে দ্বিতীয় অধ্যায়ের সাথে কম্বাইন্ড হয়ে, আরেকটা আসতে পারে শুধুমাত্র ইন্ডিভিজুয়ালি এই অধ্যায়েরই প্রশ্ন। তো চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। আমরা এই অধ্যায়ের আসলে দুটো অংশ আমরা জানি, একটা হচ্ছে সালোক সংশ্লেষণ অংশ আর একটা হচ্ছে শ্বসন অংশ। সো এই সালোক সংশ্লেষণ মানে মানে সালোক সংশ্লেষণের ইংলিশ যেটা, সেটা হচ্ছে ফটোসিনথেসিস। তোমরা এই জিনিসটা সবাই শিখবা ইংলিশটা। এবং শ্বসনের ইংলিশ হচ্ছে আমার রেসপিরেশন বা রেসপিরেশন। ঠিক আছে, আমি বানানটা মনে রাখার জন্য ছোটবেলায় রেসপিরেশন করে পড়েছিলাম। সো এই ফটোসিনথেসিসের ফোটন মানে হচ্ছে আলো এবং সিনথেসিস মানে হচ্ছে সংশ্লেষণ। সালোক সংশ্লেষণের যে কোনো প্রশ্নই আসুক না কেন, তুমি কিন্তু ওখানে নির্দ্বিধায় এই কথাটা লিখতে পারবা। এই অধ্যায়ের যে কোনো প্রশ্নের অ্যান্সার করার জন্য তোমার দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে সালোক সংশ্লেষণের সংজ্ঞা এবং সালোক সংশ্লেষণের বিক্রিয়া। ঠিক একইভাবে শ্বসনেরও সংজ্ঞা, শ্বসনেরও বিক্রিয়া। কেননা এই জিনিস থেকেই তুমি সবকিছু আসলে লিখতে পারবা। তো চলো আমরা দেখি আসলে সৃজনশীলের গ এবং ঘ এর জন্য কিভাবে কিরকম ধরনের প্রশ্ন এখান থেকে আসে। একটা আসতে পারে ফুল সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বর্ণনা করো, আরেকটা আসতে পারে শুধুমাত্র আলোক নির্ভর অংশ বর্ণনা করো, আরেকটা আসতে পারে শুধুমাত্র আলোক নিরপেক্ষ অংশ বর্ণনা করো। তো এই যে আলোক নির্ভর মানে হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট ফেজ, এবং আলোক নিরপেক্ষ মানে হচ্ছে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ, বা এটা আরেকটা নাম অন্ধকার পর্যায় বা ডার্ক ফেজ। এই ইংলিশ কথাগুলো তোমার খাতার মধ্যে আসতেই হবে, মাস্ট। এবং অনেকগুলো প্রভাবক আছে, বাহ্যিক প্রভাবক, অভ্যন্তরীণ প্রভাবক, বাট এর মধ্যে আলো এবং ক্লোরোফিল এই দুটো প্রভাবক আমাদের সৃজনশীলের গ এবং ঘ এর জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও সালোক সংশ্লেষণের গুরুত্ব, এটা তো অবশ্যই একটা আসার মতো প্রশ্ন। শ্বসন প্রক্রিয়াতেও সেম। যদি শ্বসনের প্রক্রিয়া বলে, এটা বলতে মূলত এখানে বোঝায় যেটা, সেটা হচ্ছে সবাত শোষণের প্রক্রিয়াটা বোঝায়। এবং সবাত শোষণে কিভাবে এটিপি উৎপন্ন হয়, এটিপির যে হিসাব, ওখানে এসে সবার মাথা অনেক গুলাই যায় যে কিভাবে এত প্রক্রিয়া পড়বো, 4টা স্টেপ পড়বো, 4টা স্টেপের ভেতরে আবার প্রক্রিয়া পড়বো। এটাও খুব একটা ফাঁকিবাজি টেকনিক, তোমাদেরকে শিখাই দিব। এরপরে আসতেছে প্রকারভেদ। এমন প্রশ্ন আসে যে শ্বসন আমাদের উচ্চ শ্রেণী এবং নিম্ন শ্রেণী দুই ধরনের জীবে হয়, তার মানে বুঝাচ্ছে যে সালোক সংশ্লেষণ শ্বসনের প্রকারভেদ আসতেছে। এছাড়াও ইন্ডিভিজুয়াল অবাধ শোষণকে টার্গেট করেও প্রশ্ন হয়, অর্থাৎ অবাধ শোষণের প্রক্রিয়া লেখো, অবাধ শোষণে এটিপির উৎপাদন কতটুকু হয় সেটা লেখো, অবাধ শোষণের গুরুত্ব আসতে পারে। প্রভাবকের মধ্যে এনজাইম এবং অক্সিজেনের প্রভাবক সৃজনশীলের গয়ের জন্য ইম্পর্টেন্ট। আসলে প্রভাবক যে দুটোই আছে, এই প্রভাবক হচ্ছে লেস ইম্পর্টেন্ট, বাট সালোক সংশ্লেষণের প্রভাবক যেটা হচ্ছে আমার আলো, এটা মোস্ট ইম্পর্টেন্ট সবগুলো প্রভাবকের মধ্যে। সো প্রভাবক বাদ দিলেও আমরা অনেক ভালোভাবে এই কোশ্চেনের অ্যান্সারগুলো গ ঘের জন্য করে আসতে পারবো। এবং শ্বসনের গুরুত্ব একত্রিত করে কিছু প্রশ্ন আসতে পারে যে সালোক সংশ্লেষণ না হলে শ্বসনের উপর কিভাবে প্রভাব পড়ে, সালোক সংশ্লেষণ এবং শ্বসনের পার্থক্য আসতে পারে, এবং এরা যে একে অপরের পরিপূরক সেটাও আসতে পারে। তো এইভাবে আমরা প্রথমে একটা সবকিছুর একটা মিলিত জিনিস দেখলাম। এখন আমরা সৃজনশীল প্র্যাকটিসে চলে যাব, তাহলে আমরা ডিটেলসে বুঝতে পারবো যে এখানে আসলে কি কি আমাদের কিভাবে কিভাবে আসছে এবং কিভাবে কিভাবে পড়তে হবে এবং পরীক্ষার খাতায় লিখতে হবে। সো এই অধ্যায়ের মিক্সড কোশ্চিন রিলেটেড টু অধ্যায় 2 জীবকোষ ও টিস্যু, যেখান থেকে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের গঠন বর্ণনা। এর বাইরে কিন্তু কোনো মিক্সড কোশ্চিন আসার কোনো পসিবিলিটিস নাই, আসার সম্ভাবনা। ঠিক আছে, কারণ কোশ্চিনের রিলেভেন্সি থাকবে না অন্য জায়গা থেকে কোশ্চিন করতে গেলে। সো আমাদের প্রথম কোশ্চিন, এই অধ্যায়ের ম্যাক্সিমাম কোশ্চিনের ছবিতেই
মাইটোকন্ড্রিয়া আর হচ্ছে আমার প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্টের চিত্র থাকে। তো সবাই দেখেই মনে করতে পারো এটা তো দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসছে, আমি তো দ্বিতীয় অধ্যায় পড়ি না, এটা বাদ থাক। কিন্তু না, এটা কিন্তু চতুর্থ অধ্যায়ে প্রশ্ন আসছে। তো কি এসেছে, আমাদের কিউ অঙ্গাণুতে কিভাবে শর্করা তৈরি করে, মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার বর্ণনা চেয়েছে। এস নির্ভর পি প্রক্রিয়াটির ধাপ বর্ণনা করো। ম্যাক্সিমাম উদ্দীপকে এই জিনিসটা থাকে যে আমাদের পি প্রক্রিয়ায় কি হচ্ছে একটু খেয়াল করি, কার্বন ডাই অক্সাইড ঢুকতেছে এবং অক্সিজেন বেরোচ্ছে। তো যে প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড ঢোকে এবং অক্সিজেন বের হয় সেটা কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। আর আমাদের কিউ প্রক্রিয়া হচ্ছে অক্সিজেন ঢুকতেছে, কার্বন ডাই অক্সাইড বেরোচ্ছে। এই জিনিসটা এক একবার এক এক রকম আঙ্গিকে উদ্দীপকে আসে, কিন্তু প্রতিবারই এই উদ্দীপকটা মোরলেস সিমিলার থাকে। তাহলে আমরা তো এটা জানি যে যে প্রক্রিয়ায় অক্সিজেন বের হয়ে যায় সেটা হচ্ছে আমার সালোক সংশ্লেষণ, যে প্রক্রিয়ায় অক্সিজেন ঢোকে সেটা হচ্ছে আমার শ্বসন। নিজেকে দিয়ে মনে রাখবা তুমি কি অক্সিজেন নাও নাকি তুমি কার্বন ডাই অক্সাইড নাও। সো আমাদের এস নির্ভর, এস মানে হচ্ছে সূর্যের আলো নির্ভর, পি প্রক্রিয়া মানে সালোক সংশ্লেষণের সূর্যের আলো নির্ভর প্রক্রিয়াটা ব্যাখ্যা করতে আসছে। 2 নং বিক্রিয়ার ই নিরপেক্ষ। ই নিরপেক্ষ কি, এই বিক্রিয়াটা হচ্ছে আমার সালোক সংশ্লেষণের বিক্রিয়া। এই বিক্রিয়াতে এইখানে আমাদের যে জিনিসটা বসে সেটা হচ্ছে আলো। সো আলো নিরপেক্ষ পর্যায়ে ব্যাখ্যা করতে বলছে সালোক সংশ্লেষণে। পি এর অনুপস্থিতিতে এক্স এর উৎপাদন প্রক্রিয়া ব্যাখ্যা করো। পি মানে হচ্ছে আলো, আলোর অনুপস্থিতিতে এক্স মানে হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজের উৎপাদন প্রক্রিয়া ব্যাখ্যা করতে বলছে। উদ্দীপকে উল্লেখিত পি পর্যায় ব্যাখ্যা করো, যেখানে আলো অপরিহার্য, মানে আলোক নির্ভর পর্যায়ে ব্যাখ্যা করতে বলেছে। এবং সাথে সাথেই একটা প্রশ্নের গতে আলোক নির্ভর এবং ঘতে আলোক নিরপেক্ষ পর্যায়ের যে C3 এবং C4 আছে তাদের মধ্যে, মানে যে দুটো গতিপথ বলতে ওটাই বোঝা যাচ্ছে, C3 এবং C4 যে পর্যায়ে আছে তাদের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিশ্লেষণ করতে বলছে। তাহলে আমরা যে দেখলাম যে এখানে আমাদের সালোক সংশ্লেষণের ফুল প্রক্রিয়াটা আসে, তো এটার বর্ণনা আমরা কিভাবে লিখবো সেটাতে চলে যাই। প্রথমেই লেখাটা আমি যেরকম আগেও বললাম যে আলোক নির্ভর পর্যায় অর্থাৎ লাইট ডিপেন্ডেন্ট ফেজ, এই কথাটা আসতে হবে। এবার আলোক নির্ভর পর্যায় বলতে কি বুঝো, যে পর্যায়ে আলো থাকা মাস্ট। তাহলে আগে সংজ্ঞাটা লিখো যে আলোক নির্ভর পর্যায় কাকে বলে, তুমি আগে সংজ্ঞাটা সুন্দর করে লিখো। এরপরে বইয়ে দেখবা খুব সুন্দর করে লেখা আছে যে এই পর্যায়ে 3টা জিনিস তৈরি হয়, এবং এই 3টা জিনিসের নাম আসলে তোমার মুখস্থ করা লাগবে, কারণ এই 3টা জিনিসের নাম তুমি আবার আলোক নিরপেক্ষ পর্যায়েও লিখবা। সো এই 3টা জিনিসের নামে এটিপি, NADPH, H+, 3টারই ফুল ফর্ম তোমার মনে রাখা লাগবে। অ্যাডিনোসিন ট্রাইফসফেট, নিউকোটিনামাইড অ্যাডিনোসিন ডাইফসফেট, আর H মানে হচ্ছে বিজারিত, সো বিজারিত নিউকোটিনামাইড অ্যাডিনিন ডাইফসফেট, আর H+ মানে হচ্ছে প্রোটন। হাইড্রোজেন থেকে যখন একটা ইলেকট্রনকে নিয়ে নেওয়া হয় তখন শুধু প্রোটনই পড়ে থাকে, যেহেতু হাইড্রোজেনের কোনো নিউট্রন নাই। তাহলে এই 3টা জিনিস তৈরি হয় লিখবা। এরপরে জাস্ট দুটো বিক্রিয়া এবং দুটো বিক্রিয়াতে কি ঘটছে ওটা লিখবা। সেটা হচ্ছে একটা ফটোফসফোরাইলেশন। ফসফোরাইলেশন মানে ফসফেট গ্রুপ যোগ হওয়া, তার মানে হচ্ছে এডিপি একটা ইনঅর্গানিক ফসফেটের সাথে এটিপি তৈরি করছে। সো এখানে দুইটো ছিল ডাইফসফেট, একটা যোগ হয়ে 3টা ফসফেট তৈরি করছে, ট্রাইফসফেট। ফসফোরাইলেশন প্রক্রিয়া কিসের উপস্থিতিতে, আলোর উপস্থিতিতে, এই জন্য এটাকে ফটোফসফোরাইলেশন বলতেছে। এরপর আসতেছে ফটোলাইসিস। লাইসিস মানে ভাঙা, কি ভেঙেছে এখানে, এখানে পানি ভেঙেছে, ভেঙে H+ অক্সিজেন এবং দুটো ইলেকট্রন তৈরি করেছে। বিক্রিয়াটা হচ্ছে এমন। সো তোমরা এই বিক্রিয়া লিখবা এবং এই বিক্রিয়াতে কি ঘটেছে সেটা লিখবা, বাস। এইটা হচ্ছে লেখার টেকনিক, এটা হচ্ছে পড়ার টেকনিক। এভাবে আলোক নির্ভর পর্যায়টা লিখে ফেলতে হবে। এরপরে আলোক নিরপেক্ষ পর্যায়, অন্ধকার পর্যায় বা ডার্ক ফেজ অর লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ, এটা আগে কাকে বলে সেটা লিখতে হবে।
এটা যে শুধু রাত্রে বেলায় হয় জিনিসটা এমন না, এটা রাত দিন দুই সময় হয়, কারণ এটা নিরপেক্ষ, মানে আলো থাকলো কি না থাকলো তাতে ওর কোনো যায় আসে না। তো আগে সংজ্ঞাটা লিখবা, এরপরে আগের যে তিনটা জিনিস আছে ওই তিনটা জিনিসের নাম আবার লিখবা। যদি পুরোটা একসাথে আসে তাহলে আবার ওইটা উল্লেখ করার দরকার নেই, খালি লিখলেই হবে যে আলোক নির্ভর পর্যায়ের উপাদানগুলোকে ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। বাট যদি আমার শুধু এই পর্যায়টা আসে তখন মাস্ট ওই তিনটা জিনিসের নাম এগেইন উল্লেখ করতে হবে, করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি করার দুই ধরনের গতিপথ আছে, একটা হচ্ছে C3, একটা হচ্ছে C4। সো C3 এবং C4 এর বর্ণনা লিখতেই হবে যদি আলোক নিরপেক্ষ পর্যায়ে আসে। বর্ণনাটা কিভাবে পয়েন্ট করে লিখবা? C4 C3 উভয়ের ক্ষেত্রেই বিজ্ঞানীর নাম, যে কে আবিষ্কার করছে, প্রথম স্থায়ী পদার্থ, কেন C3 বা কেন C4 নামটা হয়েছে সেটা, কারণ প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন এর জন্য C3, প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন এর জন্য হচ্ছে C4, এবং লাস্টে হচ্ছে উদাহরণ, মানে কোন কোন উদ্ভিদে এটা হয়। এই পর্যন্ত লিখলে তোমার সুন্দর করে আলোক নিরপেক্ষ পর্যায়টাও শেষ। কিন্তু যদি C3 এবং C4 এর পার্থক্য আসে তখনও কিন্তু অলরেডি তুমি 1 2 3 4টা পার্থক্য অলরেডি লিখে ফেলছো। তুমি এখান থেকে আর যে কোনো 2 থেকে 3টা পার্থক্য নিয়ে নিবা। তার মধ্যে সহজ পার্থক্য দেখায়, আমরা জানতাম যে ফটো রেসপিরেশন এটা হচ্ছে এখানে ঘটে আর ওটা হচ্ছে ওখানে ঘটে না। এখানে হচ্ছে সালোকসংশ্লেষণের হার কম, ওখানে হচ্ছে সালোকসংশ্লেষণের হার বেশি। সো তুমি লাস্টের দুটো খুব সহজেই মনে রাখতে পারো, চাইলে উপরের গুলো নিতে পারো, ঠিক আছে? এই যে এটাও নিতে পারো, সংখ্যা যদি মনে রাখতে ইচ্ছা না করে তাহলে এই দুটো বাদ দিতে পারো আর কি। হ্যাঁ, বাট অবশ্যই পার্থক্য কিন্তু 4 লাইনে মানে 3 কলামে হতে হবে এবং ওই সাইডে পার্থক্যের বিষয় থাকতে হবে। যেরকম এখানে 4টা পার্থক্যের বিষয় লেখা আছে, এখানে হচ্ছে ফটো রেসপিরেশন, সালোকসংশ্লেষণের হার, এগুলো কিন্তু পার্থক্যের বিষয়ে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আসি সালোকসংশ্লেষণের প্রভাবক। আমি আগেও বলেছিলাম সালোকসংশ্লেষণের প্রভাবকের মধ্যে আলোর প্রভাবটা বেশি আসে। যেরকম দেখা গেছে যে এইখানেও আমাদের 2 নং প্রক্রিয়াটাতে এ এর ভূমিকা বিশ্লেষণ করো, পি এবং কিউ একই সাথে আমার আলো এবং ক্লোরোফিলের ভূমিকা এসেছে। আচ্ছা, সো এইটার অ্যান্সার তুমি কিভাবে করবা এটা একটু দেখাই দিই। আমাদের বইতে এই অংশটা আছে ক্লোরোফিলের জন্য, এই অংশটা আছে আলোর জন্য। সো তুমি এই অংশটুকুই পরীক্ষার জন্য পড়ে যাবা, যখন তোমার অ্যান্সার করার টাইম আসবে তখন তুমি ওইভাবে পয়েন্ট করে নিবা যে কোন মানে সালোকসংশ্লেষণ ভালো ঘটে কোন ধরনের আলোতে, সেটা লিখলা। এই যে লাল, নীল, কমলা, বেগুনি। হ্যাঁ, বেনি কলা, বেনি কলা, বে মানে হচ্ছে বেগুনি, নীল, কলা, কমলা, লাল। হ্যাঁ, বেনি কলাতে আলো ভালো ঘটে, মানে সালোকসংশ্লেষণ ভালো ঘটে। সালোকসংশ্লেষণ ভালো ঘটে না সবুজ এবং হলুদ, সবুজ এবং হলুদে সালোকসংশ্লেষণ ভালো ঘটে না। তারপরে হচ্ছে কোন ধরনের তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট, মানে তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো লিখে তারপর তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোর রেঞ্জটা তুমি লিখে দিলা। এইভাবে তুমি হচ্ছে পয়েন্ট করে কোশ্চেনের অ্যান্সারটা করবা। একইভাবে ক্লোরোফিলের ভূমিকা আছে, কিন্তু কোন ক্লোরোফিলে মানে কোন ধরনের ক্লোরোফিলে সালোকসংশ্লেষণের হার কমে যায় বেড়ে যায় সেটা লিখতে হবে। এখানে যেরকম আলাদা আলাদা করে লেখা আছে পুরাতন ক্লোরোপ্লাস্ট কি ধরনের হয়, নতুন ক্লোরোপ্লাস্ট। সো এগুলো কিন্তু তুমি পয়েন্টের নাম দিয়ে ভেতরে ডিটেলসের বর্ণনা লিখতে পারো। আর সাথে তো তুমি এখানে যখন একটা কোশ্চেন তুমি লিখতেছো এটা তোমাকে একটু বুঝতে হবে যে উদ্দীপকের প্রক্রিয়া, সো উদ্দীপকের প্রক্রিয়াটা কি, সেটা যে সালোক সংশ্লেষণ সেটার আগে সংজ্ঞা লিখতে হবে, বিক্রিয়াটা কমপ্লিট করে দেখাতে হবে, ঠিক আছে? তারপর ওখানে বলতে হবে যে এখানে আমাদের গৃহীত বস্তু এগুলো, উৎপাদিত বস্তু এগুলো। এটা সব কোশ্চেনের একটা কমন অংশ, প্রত্যেকটা কোশ্চেনের একটা কমন অংশ। কমন অংশটা কি? আমার সংজ্ঞা, বিক্রিয়া এবং হচ্ছে উৎপাদিত বস্তু, আরেকটা হচ্ছে আমার গৃহীত বস্তু। সব কোশ্চেন মানে শ্বসন আসুক, সালোকসংশ্লেষণ আসুক, সবকিছুর একটা কমন মানে কমন প্যাটার্ন হচ্ছে এটা, তোমার এটা লিখতেই হবে মাস্ট। হ্যাঁ, যেমন গুরুত্ব আসছে, গুরুত্বের ক্ষেত্রেও সেম, তুমি আগে ওই প্যাটার্নটা ফলো করবা, ওই প্যাটার্নটা ফলো করবা। তোমাকে আমি সবসময় বলি যে উদ্দীপকে মানে উদ্দীপক নিয়ে একটু প্যাচাল পারো, মেন কথা হচ্ছে সেটা, কারণ এটা তোমার ঢালাও কোশ্চিন, এটা সৃজনশীল কোশ্চিন। সো উদ্দীপক দিছে ফর এ রিজন,
তোমাকে এখানে আগে বলতে হবে যে এটাকে তুমি কেন সালোক সংশ্লেষণ বললা, জাস্টিফিকেশন কি সেটার। তারপর সালোক সংশ্লেষণ কাকে বলে, সালোক সংশ্লেষণ বিক্রিয়া, উৎপাদিত বস্তু, গৃহীত বস্তু লিখে দেন আমরা আসবো যে জীবজগতের প্রভাব। ঠিক আছে, আরেকটা প্রশ্ন আসতেছে আমাদের, পরোক্ষভাবে সৌরশক্তির উপর নির্ভরশীল বিশ্লেষণ করো। মানে আমাদের এই উপরের যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া, বাট শ্বসন প্রক্রিয়া আমাদের সালোক সংশ্লেষণের উপর নির্ভরশীল, আর সালোক সংশ্লেষণ সূর্যের আলোর উপর নির্ভরশীল। সো সিকোয়েন্স অনুযায়ী যাবে। এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু ভিন্ন হবে। এই কোশ্চেনের অ্যান্সার প্রথমে আসবে যে উপরেরটা শ্বসন প্রক্রিয়া, সেই শ্বসন প্রক্রিয়ার সংজ্ঞা আসবে, শ্বসন প্রক্রিয়া উৎপাদিত বস্তু গৃহীত বস্তু আসবে, এরপরে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আসবে, সালোক সংশ্লেষণের বিক্রিয়া আসবে, উৎপাদিত বস্তু গৃহীত বস্তু আসবে, এরপরে সালোক সংশ্লেষণে যে আলো মাস্ট, আলোর যে ভূমিকা সেটা এখানে আসলে উল্লেখ করতে হবে, এবং লাস্টে বলতে হবে যে হ্যাঁ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যা উৎপন্ন হয় তা দিয়েই আমরা শ্বসন প্রক্রিয়া চালাই। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যদি আমার সেই প্রোডাক্টটা না দেয় তাহলে আমি শ্বসন প্রক্রিয়া চালাতে পারবো না। আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আবার চালানোর জন্য আমার সূর্যের আলো দরকার, এবং স্টেপ বাই স্টেপ আসতে হবে। এটা কিন্তু পারফেক্টলি সালোক সংশ্লেষণের গুরুত্বের প্রশ্ন না। আচ্ছা, সম্পূর্ণ না হলে জীবজগৎ বিলীন হয়ে যেত, তোমার উত্তরের সাথে যুক্তি দাও, সেম কোশ্চিন অ্যান্সার প্যাটার্ন ফলো হবে। তোমাদের সুবিধার জন্য এখানে কিছু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্বের পয়েন্ট আমি লিখে এনেছি, এটা তোমরা লিখে নিতে পারো। কারণ তোমাদের বইতে যে জিনিসটা আছে আমি একটু দেখাই, যে আমাদের যখন আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্বের মধ্যে যাই এরকম ঢালাও করে বইয়ের মধ্যে অনেক কিছু লেখা আছে, বাট এটা কি না পড়ার মতো জিনিস না। এখানে যদি তুমি স্পেসিফিক ভাবে শব্দগুলোকে মার্ক করে নাও, যেমন দেখো পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ করে কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেনের সঠিক অনুপাত রক্ষা, তাহলে কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেনের সঠিক অনুপাত রক্ষা এটা একটা পয়েন্টের নাম। ঠিক আছে, তারপর শ্বসন ক্রিয়া চলতে থাকে, তাহলে শ্বসন প্রক্রিয়া চলমান, শ্বসন প্রক্রিয়ার জন্য দরকার, সেটা একটা পয়েন্ট হতে পারে। তারপরে আমাদের এরপরে মানব সভ্যতার অগ্রগতির অধিকাংশ ক্ষেত্রে সালোক সংশ্লেষণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল, মানব সভ্যতায় অবদান। তুমি কিন্তু চাইলে বইয়ের মধ্যে জাস্ট ওই শব্দগুলো দাগাই নিতে পারো। ঠিক আছে, তাহলে কিন্তু তোমার ওই এখান থেকে মোটামুটি 8টা পয়েন্ট বের করা সম্ভব। এই 8টা পয়েন্ট যদি তুমি দাগাই নাও তাহলে কিন্তু তুমি খুব সুন্দরভাবে, এই 8টা পয়েন্টই এখানে আছে, সো এই 8টা পয়েন্ট যদি তুমি এখানে দাগাই নাও তাহলে কিন্তু তোমার ফুল অংশ আর মুখস্থ করে পরীক্ষার আগে যাওয়া লাগতেছে না, ওভাবে রিভিশনও দেওয়া লাগতেছে না। এবার আমরা চলে আসি আমাদের শ্বসন বা রেসপিরেশন প্রক্রিয়া। সো এখানে দেখতেছি কার্বন ডাই অক্সাইড এন হচ্ছে, মানে ইন হচ্ছে এবং কিছু একটা বের হচ্ছে, তো সো অবভিয়াসলি কিছু যেটা বের হবে সেটা হবে আমার গ্লুকোজ, এটা খুবই অবভিয়াস ব্যাপার। সো এই গ্লুকোজ কিভাবে উৎপন্ন হয়, 1 নং বিক্রিয়ায় আমার সংগঠিত হওয়ার প্রক্রিয়া ব্যাখ্যা করো, মানে শ্বসনের প্রক্রিয়া ব্যাখ্যা করতে বলছে। 1 নং বিক্রিয়ার প্রথম ধাপটি ব্যাখ্যা করো, প্রথম ধাপ মিন্স গ্লাইকোলাইসিস ব্যাখ্যা করতে বলছে। 1 নং বিক্রিয়ায় মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত ধাপগুলো বর্ণনা করতে বলেছে, মানে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, এই দুটো বাদ দিয়ে ক্রেবস সাইকেল এবং ইলেকট্রন প্রবাহ তন্ত্র, লাস্টের দুটো কিন্তু ব্যাখ্যা করতে বলেছে। সাইটোপ্লাজমিক ধাপ মানে শুধুমাত্র গ্লাইকোলাইসিস এবং অ্যাসিটাইল কোয়ে ব্যাখ্যা করতে বলেছে। ঠিক আছে, এটিপি উৎপন্ন হওয়ার প্রবাহ চিত্র এসেছে, মানে একটা আছে যে আমার প্রক্রিয়া বর্ণনা, আরেকটা এসেছে আমার প্রবাহ চিত্র। প্রবাহ চিত্র কোনটা তোমরা কি এটা বুঝতে পারছো? প্রবাহ চিত্র কোনটা? প্রবাহ চিত্র মানে এই ছবিটা, আমরা একটু যাই, এই ছবিটা। হ্যাঁ, প্রবাহ চিত্র মানে আমার এই ছবিটা, এটা একটা ফ্লো চার্ট, এই ছবিটা আমার ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা, ভয় পাওয়ার কিছু নাই, আমি সমাধান দিয়ে দিচ্ছি তোমাদেরকে। আবারও প্রবাহ চিত্র এসেছে, প্রবাহ চিত্র এসেছে। তো কথা এইভাবে প্রক্রিয়া আসুক, প্রবাহ চিত্র আসুক, বা আরেকটা প্রশ্ন আসে ছক করে এটিপির হিসাব দেখাও, আমরা আসলে এটা পড়বো কিভাবে? বইয়ের মধ্যে অনেক বর্ণনা আছে, প্রবাহ চিত্র আছে, ছক আছে, সব ভুলে যাবা, শুধু একটা জিনিস মনে রাখবা, জাস্ট এই ছকটা, আর কিচ্ছু মনে রাখতে হবে না। এইটুকু কষ্ট করতে হবে, এই ছকটা মনে রাখতে হবে। এই ছকটা কিভাবে মনে রাখবো আপু? এই ছকটাতে শুধুমাত্র একটু খেয়াল করো, তারপরও খুব সহজ করে বুঝাই দেই, উৎপাদিত জিনিসগুলো তুমি আগে মেনলি টার্গেট করবা,
কারণ ব্যয়িত জিনিস কি, ব্যয়িত জিনিস তুমি যেটা আগের বার তৈরি করছো, এই যে আগের বার যে তৈরি করছো পাইরুভিক অ্যাসিড, এই পাইরুভিক অ্যাসিডই কিন্তু এখানে চলে আসছে। তুমি যে আগের বার তৈরি করছো অ্যাসিটাইল কোয়ে, সেটাই কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, সো তুমি উৎপাদিত বস্তু মনে রাখলে সেই উৎপাদিত বস্তুকে মানে উৎপাদিত বস্তু দিয়েই কিন্তু তুমি পরের বার ওইটা ব্যয় করতেছো। যেরকম আমি ধরি যে আমার এই ছকটা মনে আছে, তো আমি পরীক্ষায় গ্লাইকোলাইসিসের বর্ণনা আসছে, আমি কিভাবে লিখবো? আমি এভাবে লিখবো যে এই প্রক্রিয়াতে আমার গ্লাইকোলাইসিসের যে আমার গ্লাইকোলাইসিস যে হলো, এটা আমাদের মূলত হচ্ছে গ্লাইকোজেন বা গ্লুকোজকে লাইসিস করতেছে, এটা সাইটোপ্লাজমে হয়ে থাকে। সো এই জায়গাতে আমাদের 2 অণু পাইরুভিক অ্যাসিড, মানে 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিডের সংকেতটা মাস্ট মনে রাখতে হবে, কারণ হচ্ছে মানে পাইরুভিক অ্যাসিডের সংকেত অনেক সময় ইয়েতেও এসেছে, আমাদের সৃজনশীলের কতে এসেছে। সো C6 সরি C3H6O3, হ্যাঁ, মানে C6H12O6 এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। সো গ্লুকোজের সংকেতকে হাফ করলে পাইরুভিক অ্যাসিডের সংকেত পাওয়া যায়, এটা খুবই অবভিয়াস ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, সো এই যে পাইরুভিক অ্যাসিডের যে আমার সংকেতটা, এটা আমরা লিখবো যে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু NADH+ এবং 4 অণু এটিপি তৈরি হয়, যেখানে আবার 2 অণু এটিপি আমার হচ্ছে ক্ষয় হয়ে যায়। এবং নিট উৎপাদন আমরা পাই হচ্ছে 2 অণু ক্ষয় হয়েছে, তার মানে 2 অণু আমরা পাচ্ছি, অবভিয়াসলি 2 অণু এখানে আমি পাবো। এবং আমার 2 অণু NADH2, 2 অণু NADH2 মানে হচ্ছে 3 অণু এটিপি, তাহলে আমার 2 অণু NADH2 মানে আমাদের 2 গুণ 3 সমান সমান 6, সো 6 অণু এটিপি। ওকে, তাহলে নিচেরটা তো আগে আমরা ইয়ে করে নিব যে NADH2 মানে 3, FADH2 মানে 2, G মানে হচ্ছে 1। এটা কিভাবে মনে রাখবো? এটা এইভাবে মনে রাখবো NFG 321, NFG 321, NADH2 FADH2 GTP মানে যত GTP তত ATP, একদম সহজ। সো তাহলে বর্ণনার সময় দেখবা, তুমি আগে এই ছকটা মেমোরাইজ করে নিবা, এরপরে তুমি বইয়ের বর্ণনাটা একবার পড়ে দেখবা এই কথাটাই বইতে লেখা আছে। অনেক সময় একটা পাইরুভিক অ্যাসিডের হিসাবে লেখা আছে, অনেক সময় 2টো পাইরুভিক অ্যাসিডের হিসাবে লেখা আছে, বাট ছকে কিন্তু টোটাল কতটা উৎপন্ন হয় সেটাই লেখা আছে। এখন এই জিনিসটাকেই তুমি যদি প্রবাহ চিত্র আঁকতে যাও, তুমি খেয়াল করে দেখবা যে এই যে আমার গ্লাইকোলাইসিস মানে গ্লুকোজ যখন গ্লাইকোলাইসিস করে তখন 2টা পাইরুভিক অ্যাসিড দেয়, যেটা আমি একটু আগে পড়লাম। এবং এই 2টা পাইরুভিক অ্যাসিড পরবর্তীতে অ্যাসিটাইল কোয়ে দেয়, যখন অ্যাসিটাইল কোয়ে স্টেজেও চলে আসে, এবং এই অ্যাসিটাইল কোয়ে লাস্টে হচ্ছে ক্রেবস সাইকেলে এন্টার করে। তাহলে আগের জিনিসই কিন্তু এখানে বলা আছে যে আমার গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে থেকে ক্রেবস সাইকেল। এখন প্রশ্ন হচ্ছে কি বেরোইছে কি ঢুকছে? আমরা বলছিলাম না যে যখন পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে আসে তখন কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়। দেখো আমার কথার সত্যতা দেখো, এই দেখো আমার 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে যখন আমার হচ্ছে অ্যাসিটাইল কোয়েতে যায়, তখন আমাদের 2 অণু কার্বন ডাই অক্সাইড এবং 4 অণু এটিপি, এখানে আমাদের 2 অণু কার্বন ডাই অক্সাইড কিন্তু বের হয়ে যাচ্ছে। সো এখানে আমাদের 2 অণু মানে এখানে 1 অণু এবং এখানে 1 অণু কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে, এবং এরপরে আমাদের ভেতরে NADH2 এগুলো হচ্ছে N হবে। N এরটা মানে ইন কি হবে এটা যদি মনে না রাখো, তুমি যদি এরকম একটা খালি জাস্ট ছক এরকম করে আঁকাই দাও, তাহলে কিন্তু এনাফ এই প্রবাহ চিত্রটা। সো তুমি মেইনলি আমি যেটা বললাম এই ছকটা মনে রাখবা, পরীক্ষায় বর্ণনা আসলে এই ছককে ফলো করেই তুমি বর্ণনা লিখবা যে কি উৎপাদিত হইছে, কি ব্যয়িত হইছে, কি উৎপন্ন হইছে। লাগলে তুমি পয়েন্টও করে নিতে পারো যে উৎপাদিত বস্তু এগুলা, ব্যয়িত বস্তু এগুলা, নিট উৎপাদন এগুলা, শেষ। তোমাকে কেউ বলবে না যে তুমি প্রক্রিয়া ভুল লিখছো, বাট প্রক্রিয়া যেহেতু লিখতে বসে তুমি একটু বর্ণনা করে লিখবা, এটাই। সো 1 অণু গ্লুকোজ ভেঙে কত অণু এটিপি উৎপন্ন হয়? সেম আগের আমরা যদি ছক দেখাই দিই তাহলে হয়ে যাবে যে আমাদের হচ্ছে 38টা এটিপি উৎপন্ন হয়েছে। 2 অণু গৃহীত খাদ্য উৎপাদনের 2 অণু থেকে প্রক্রিয়াটির তৃতীয় ধাপে কতটি এটিপি উৎপন্ন হবে?
শুধুমাত্র আমাদের 2 থেকে 3-এর যে ধাপ, 2 নম্বর এবং 3 নম্বর ধাপ, সেটা দেখাই দিলেই আমাদের হয়ে যাবে। সো এই একইভাবে আমাদের উদ্ভিদের শক্তি উৎপন্ন হওয়ার সাথে পি অঙ্গাণুটির সম্পর্ক বিশ্লেষণ করো। দেখো, শক্তি উৎপন্নের সাথে পি অণুর সম্পর্ক, আগে পি অঙ্গাণু কি সেটা লিখবা, পি অঙ্গাণুতে শ্বসন হয় সেটার বিক্রিয়া দিবা, সেটার সংজ্ঞা দিবা, সেটার বিক্রিয়া দিবা, এরপর শক্তি উৎপন্ন হওয়ার এই চারটা দিয়ে দিবা, ব্যাস, অ্যান্সার কমপ্লিট। এবার আসি আমাদের শ্বসনের প্রকারভেদ। শ্বসনের প্রকারভেদে আমাদের উদ্দীপকের এস উচ্চ এবং নিম্ন শ্রেণীর সকল জীবে সংগঠিত হয়। তাহলে আমাদের এই জায়গায় অবাধ শোষণ এবং সবাধ শোষণের বিক্রিয়া এবং আমাদের হচ্ছে বর্ণনা আসছে, যে আমাদের এটার ডিটেলস হচ্ছে লিখতে বলতেছে। সো অবাধ শোষণের আমরা বিক্রিয়া লিখব, দেন আমরা অবাধ শোষণের সবাধ শোষণের যে সংজ্ঞা আছে সেটা লিখব। একদম বইয়ের ভাষা অনুযায়ী আমরা আগে সংজ্ঞাতে যাব, তারপর বিক্রিয়াতে যাব, তারপরে আমরা হচ্ছে উৎপাদিত বস্তুতে যাব, তারপর ব্যয়িত বস্তুতে যাব, তারপরে মোট শক্তিতে আসব। একইভাবে আমাদের কিন্তু পার্থক্য লেখা হয়ে যাবে। আমি একটু লিখে দিচ্ছি যে আমরা কিভাবে লিখব। আমরা হচ্ছে শুরুতে দেখা যাচ্ছে সবাধ শোষণ লিখলাম, সবাধ শোষণ, ঠিক আছে। দেন আমরা সংজ্ঞাতে যাব, বিক্রিয়াতে যাব, উৎপাদিত বস্তু, আর হচ্ছে ব্যয়িত বস্তু। ব্যয়িত বস্তু বলতে আমরা বুঝাতে চাচ্ছি যে যেই জিনিসটা এখানে হচ্ছে ব্যবহৃত হয়েছে সেটাকে আমরা ব্যয়িত বস্তু বলছি। এবং হচ্ছে লাস্টে শক্তি উৎপন্ন, যে কত মোল পার কিলোজুল শক্তি উৎপন্ন হয়েছে, এটাও কিন্তু বিক্রিয়া পড়লেই হচ্ছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, তুমি সালোক সংশ্লেষণ আর শ্বসনের যে দুটো বিক্রিয়া আছে, এই দুটো বিক্রিয়া যদি পড়ে ফেলো, সেটা দিয়েই তুমি সংজ্ঞা দিতে পারবা, সেটা দিয়েই তুমি হচ্ছে পুরো বর্ণনাও লিখে ফেলতে পারবা। এবং এগুলো কিন্তু পার্থক্য, ঠিক আছে। এটাও কিন্তু সবাধ শোষণ অবাধ শোষণের পার্থক্য হয়ে যাবে। এইভাবে সবাধ শোষণ লিখে তারপর আমরা অবাধ শোষণ লিখবো। আর শুরুতে আমরা বলে দিব যে উচ্চ শ্রেণীতে আমাদের হচ্ছে সবাধ শোষণ হয়, নিম্ন শ্রেণীতে আমাদের অবাধ শোষণ হয়। ইস্টে কিভাবে উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়াটি সংঘটিত হলো, অর্থাৎ ইস্ট মানে এককোষী জীব, যে কোনো এককোষী জীবে আমার অবাধ শোষণ হয়, তাহলে অবাধ শোষণের প্রক্রিয়া বলেছে লিখতে। সো অবাধ শোষণের প্রক্রিয়া আসলে আবার কনফিউজ হওয়ার কিছু নাই, আপু অবাধ শোষণের প্রক্রিয়া আমি কেমনে মুখস্থ করবো? তুমি তো গ্লাইকোলাইসিস পারো, তাই না? গ্লাইকোলাইসিস তুমি শিখেছো অলরেডি, ওই গ্লাইকোলাইসিসের বর্ণনা আর এই গ্লাইকোলাইসিসের বর্ণনা হুবহু সেম। এবার আসি পাইরুভিক অ্যাসিডের বিজারণ। এখানে আর অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস সাইকেল, ইলেকট্রন প্রবাহতন্ত্র এগুলো হয় না, কারণ এগুলো হওয়ার জন্য মাইটোকন্ড্রিয়া দরকার। সো আমাদের এককোষী জীব, আদি জীব যারা, তাদের কিন্তু আমাদের মাইটোকন্ড্রিয়া নামক অঙ্গাণু নাই। সো তারা কি করবে, পাইরুভিক অ্যাসিড, এখান থেকে যে আমরা জানি গ্লাইকোলাইসিসের ফলে আমরা পাইরুভিক অ্যাসিড পাই, সেই পাইরুভিক অ্যাসিডের এখন হচ্ছে আমার বিজারণ হবে। সো এই যে আমার পাইরুভিক অ্যাসিডের যে বিজারণ হবে, মানে অসম্পূর্ণ বিজারণ, সেখানে তুমি একটু খেয়াল করে দেখো, লেখা আছে কার্বন ডাই অক্সাইড এবং ইথাইল অ্যালকোহল অথবা শুধু ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। এটাও আমাদের বইয়ের যে বিক্রিয়া আছে না, আমাদের বিক্রিয়ার মধ্যে এটা লেখা ছিল। আমরা একটু এই যে এই বিক্রিয়াটা খেয়াল করো, যে যখন আমার ইথাইল অ্যালকোহল হয়, যেহেতু গ্লুকোজে আমার 6টা কার্বন, সেই জন্য ইথাইল অ্যালকোহলে 2টা এবং কার্বন ডাই অক্সাইডে 2টো। সো এইটা মেলানোর জন্য আমাদের এখানে কিন্তু দুই অণু করে হলে আমাদের এখানে 6 অণু হচ্ছে কমপ্লিট হয়। তো এই গ্লুকোজ থেকে যখন ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাই অক্সাইড হয়, তখন দুটো জিনিস হয়, কিন্তু ল্যাকটিক অ্যাসিডের নিজেই আমার হচ্ছে 3টা কার্বন আছে। সো 3টা কার্বনের সাথে যদি আমার একটা হচ্ছে ডাবল করে দিই, তাহলে আমার গ্লুকোজ উৎপন্ন হয়ে যায়। আমি জিনিসটা একটু লিখে দেখাই। ল্যাকটিক অ্যাসিড এটা হচ্ছে আসলে ল্যাকটিক অ্যাসিড, 4 হাতে 4 রকম ডিফারেন্ট জিনিস। তো এই ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে খেয়াল করো 1 2 3টা কার্বন আছে, তাহলে এখানে যদি আমি 3 দিয়ে দিই তাহলে কিন্তু 6টা কার্বন হয়ে যাচ্ছে। এই জন্য এখানে আর কার্বন ডাই অক্সাইড নতুন করে উৎপন্ন হবে না, ঠিক আছে। এবং গ্লাইকোলাইসিসে যে আমাদের NAD সেটা হচ্ছে জারিত হয়ে ইলেকট্রন, প্রোটন এবং শক্তি নির্গত করে, তা পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড বা ক্ষেত্র বিশেষে ইথানল উৎপাদনের জন্য। মানে কিভাবে ওটা উৎপন্ন হলো সেটা বললো, সেটা যদি তুমি নাও পারো তুমি জাস্ট এটা লিখে দিলেই হবে যে আমাদের পাইরুভিক অ্যাসিড থেকে এই যে আমি যে মার্ক করছি না, এটা অথবা ওটা উৎপন্ন হয়। সাথে তো তুমি বিক্রিয়া উল্লেখ করছোই, তো কোনো সমস্যা হবে না। আর লাস্টে কত অণু ATP হয় সেটা লিখে দিলেই হয়ে যাবে।
অবাধ শোষণ সেম ভাবে আমাদের এম এর অনুপস্থিতিতে প্রক্রিয়াটি সংগঠিত হয়, সেটা অর্থাৎ আমাদের অবাধ শোষণের বিক্রিয়া। এবং উদ্দীপকের প্রক্রিয়াটির গুরুত্ব বিশ্লেষণ করো। আসলে উদ্দীপকের প্রক্রিয়াটা কিন্তু শ্বসন প্রক্রিয়া, বাট এখানে যেহেতু গতে আমার হচ্ছে বলে দিল যে অবাধ শোষণ, সেজন্য এখানে স্পেশালি অবাধ শোষণের মানে গুরুত্বটা লিখতে হবে। সো অবাধ শোষণের গুরুত্বের জন্য বইতে আমাদের যে অংশগুলো আছে সেই অংশগুলোই আমি ওখানে জাস্ট শর্ট করে লিখে এনেছি। আমরা যদি বইতে অবাধ শোষণের গুরুত্বের কাছে যাই, আমরা একটু অবাধ শোষণের গুরুত্বের কাছে যাই এই প্রভাবকের পরে। সো আমরা দেখবো আমাদের এইটুকু গুরুত্ব আছে, কিন্তু এইটুকুর মধ্যে অনেক কিছু আছে। যেমন হচ্ছে আমাদের যখন শক্তি কম মানে শক্তির দরকার হয় কিন্তু আমাদের অক্সিজেন নাই, তখন আমাদের অবাধ শোষণ আমাদের বডিতেও চলতে পারে। তারপরে এই যে আমাদের দেখো ব্যাকটেরিয়ার হচ্ছে মানে অক্সিজেন উপস্থিতিতে অনুপস্থিতিতে বাঁচতে পারে না কিছু কিছু ব্যাকটেরিয়া আছে। তারপর ইথাইল অ্যালকোহল তৈরি, যা আমাদের মদ্য শিল্পের কথা বলছে। অ্যাসিড ফার্মেন্টেশন, যা হচ্ছে আমাদের দুগ্ধ শিল্পের কথা বলছে। রুটি তৈরি, যা আমাদের হচ্ছে পাউরুটি তৈরি মানে বেকিং ইন্ডাস্ট্রি বা বেকিং শিল্পের কথা বলছে। এবং হচ্ছে আমাদের ইস্টের অবাধ শোষণের ফলে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় এবং কার্বন ডাই অক্সাইডের চাপ দিয়ে রুটি ফুলে যায়, যেটা আমি বললাম যে আমাদের বেকিং শিল্প। এই কথাগুলোই আমি জাস্ট এখানে পয়েন্ট করে দিয়েছি। এই দেখো, বেকারি শিল্প, মদ্য শিল্প, অ্যালকোহল প্রস্তুতি, ভিনেগার উৎপাদনও, কারণ অ্যালকোহল থেকে কিন্তু পরবর্তীতে ভিনেগার হয়। সো ভিনেগার উৎপাদন, তারপরে আমার হচ্ছে ভিনেগারের মানে আমার যে এই যে অ্যাসিড গুলো আছে, অ্যাসিড দিয়ে আমরা আবার কোমল পানীয় বানাতে পারি। আয়ুর্বেদিক ওষুধ শিল্প এগুলো ব্যবহৃত হয়। এগুলো একটু অ্যাডভান্স কথা লেখা হয়ে গেছে, যদিও এটা দরকার নাই। দুগ্ধ শিল্পে এইগুলো পয়েন্ট করলে কিন্তু তুমি খুব সুন্দরভাবে এটার আন্ডারে অ্যান্সার গুলো লিখে দিতে পারবা। একইভাবে যদি শ্বসনের গুরুত্ব আসে, আমরা সবাই যে কাজটা করি এখানে কিউ মানে শ্বসনের গুরুত্ব, এই উদ্দীপকগুলো অলরেডি তোমাদের আগেও দেখানো হয়ে গিয়েছে। সো এই যে শ্বসনের গুরুত্ব আসলে আমরা যে কাজগুলো করি, আমরা শুধু সবাত শোষণের গুরুত্বটা লিখি। শ্বসনের গুরুত্ব আসলে খুবই ভালো হয় যদি তুমি সবাত শোষণের গুরুত্ব আগে লিখে তারপর অবাধ শোষণ বলে যে গুরুত্বগুলো দেখালাম সেগুলো লিখো। এখানে সবাত এবং অবাধ মিলায় আছে, যেরকম লাস্টের দুটো হচ্ছে আমার অবাধ শোষণের গুরুত্ব আছে, আর উপরের সবগুলো হচ্ছে আমার সবাত শোষণের গুরুত্ব। জীবদেহে শক্তি সরবরাহ, খাদ্য প্রস্তুত করার জন্য কিন্তু শক্তি লাগে, সেই শক্তি আবার শ্বসন থেকে পাচ্ছি। কোষ বিভাজন ও দৈহিক বৃদ্ধি, তাপমাত্রা রক্ষা, কার্বন ডাই অক্সাইড অক্সিজেনের ভারসাম্য রক্ষা, এগুলো সব কিন্তু আমাদের শ্বসন করে। তো এখানে একটা টিপস হচ্ছে, শ্বসনের গুরুত্ব আসলে সবাত শোষণ এবং অবাধ শোষণ দুটো হচ্ছে মিলিয়ে লিখতে হবে। শ্বসনের প্রভাবকের ক্ষেত্রে আমাদের হচ্ছে যে কোনো তিনটি প্রভাবক বলেছে, অবশ্যই আমরা এনজাইম, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড এই তিনটা মাস্ট উল্লেখ করব। কেন? কারণ আমাদের যে বিক্রিয়া আছে, আমরা যে কোনো একটা বিক্রিয়ার কাছে যাই, এই বিক্রিয়াতে দেখো এখানে তো আমরা জানি হচ্ছে অক্সিজেন আছে। তো অক্সিজেন, এনজাইম এবং কার্বন ডাই অক্সাইড এই তিনটা কিন্তু মেইন, ঠিক আছে? এবং তুমি বিক্রিয়া দেখে বলতে পারবা যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি আমার হচ্ছে কমে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু আমার শ্বসনের হারটা বাড়বে, কারণ কার্বন ডাই অক্সাইড তখন বেশি বেশি। তারপর অক্সিজেনের পরিমাণ কমে গেলে শ্বসনের হার কমে যাবে, কারণ অক্সিজেনের পরিমাণ যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু আমি আর এই বিক্রিয়া করাইতে পারতেছি না, আর এনজাইম ছাড়া কিন্তু আমার এই বিক্রিয়া চলবেই না। তো এইগুলা কিন্তু তুমি প্রভাবক হিসেবে উল্লেখ করতে পারো। আচ্ছা, সালোক সংশ্লেষণ না হলে শ্বসনের উপর প্রভাব, এই কোশ্চেনটার অ্যান্সার আসলে মাস্ট। সালোক সংশ্লেষণের প্রক্রিয়া, সংজ্ঞা, বিক্রিয়া, ব্যাখ্যা, শ্বসনের সংজ্ঞা, বিক্রিয়া, ব্যাখ্যা লিখে লাস্টে এই কথাটা বললেই হবে যে শ্বসনে যা প্রয়োজন তা সালোক সংশ্লেষণের উৎপাদিত বস্তু, মানে শ্বসনের ব্যয়িত বস্তু সালোক সংশ্লেষণের উৎপাদিত বস্তু। মানে তুমি দেখতেছো খালি এই সংজ্ঞা আর বিক্রিয়া দিয়ে তুমি প্রত্যেকটা কোশ্চেনে অ্যান্সার করতে পারতেছো, এটা থিমটাই কিন্তু এটা। হ্যাঁ, আচ্ছা, সালোক সংশ্লেষণ ভার্সেস শ্বসন, ইভেন এই যে আমাদের যে পার্থক্য, ট্রাস্ট মি, এই পার্থক্য আসলে বিক্রিয়া দিয়ে সম্ভব। একটা তো তুমি বিক্রিয়ার পার্থক্য হইলো, উৎপাদিত বস্তু ব্যয়িত বস্তু পার্থক্য হলো, কোথায় সালোক সংশ্লেষণ ঘটে কোথায় শ্বসন ঘটে। সালোক সংশ্লেষণ শুধুমাত্র উদ্ভিদে ঘটে, শ্বসন হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী সব জায়গায় ঘটে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া দিনের বেলায় বেশি চলমান থাকে, শ্বসন প্রক্রিয়া রাতের মানে দিন রাত 24 ঘন্টা চলতে থাকে। সালোক সংশ্লেষণের স্টেপ গুলো তুমি জানো, আলোক নির্ভর, আলোক নিরপেক্ষ। শ্বসনের স্টেপ গুলো তুমি জানো। সালোক সংশ্লেষণের প্রকারভেদ, শ্বসনের প্রকারভেদ হয়ে গেল, কিন্তু অনেকগুলো পার্থক্য কিন্তু হয়ে গেল। হ্যাঁ, তো এখানে পার্থক্যের মধ্যে আমি একটু লিখে দিই শর্টকাটে, শুধু পার্থক্যের বিষয়গুলো লিখে দিচ্ছি। বিক্রিয়া সেম, আবার উৎপাদিত বস্তু, ব্যয়িত বস্তু, সংগঠন স্থান,
সংগঠন স্থান, তারপরে আমার হচ্ছে উৎপাদিত বস্তু, ব্যয়িত বস্তু, সংগঠনের স্থান, সংজ্ঞা একটা হতে পারে, আর হচ্ছে স্টেপগুলো মানে ধাপ সমূহ, তারপরে হচ্ছে কখন হয়, প্রভাবক, এরকম ভাবে তুমি কিন্তু লিখে দিতে পারতেছো। ঠিক আছে, আচ্ছা। সো একত্রিত করে একে অপরের পরিপূরক, এই কোশ্চেনটা বারবার এসেছে। একে অপরের পরিপূরক এখানে যেরকমটা আমি আগেও বলেছি যে একটাতে দেখাবে যে কার্বন ডাইঅক্সাইড ঢুকছে, যেমন এই ছবিটা একটু খেয়াল করে, এটাতে আবার পানি আর কার্বন ডাইঅক্সাইড দুটোই ঢুকছে, তার মানে এটা কিন্তু সালোক সংশ্লেষণ। এটাতে আমার অক্সিজেন ঢুকছে, কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে, মানে এটা শ্বসন। সেম প্যাটার্ন ফলো করে কোশ্চেনের অ্যান্সার হবে। একে অপরের পরিপূরক, এতক্ষণ যেই প্যাটার্ন বলতেছি সেই প্যাটার্ন ফলো করে আমাদের হচ্ছে কোশ্চেনের অ্যান্সার হবে। এখন আসি ক মার্কের জন্য। ক মার্কের জন্য মোটামুটি অনেকগুলো কোশ্চেনই আসে, বাট এটা একসাথে গুছিয়ে দিয়ে তোমাদের হচ্ছে লিংক দেওয়া থাকবে, এই ভিডিওর কমেন্টের পিন কমেন্টে দেওয়া থাকবে। এখান থেকে আসা একটা সবচেয়ে ইম্পর্টেন্ট ক মার্কের কোশ্চেন হচ্ছে জৈব মুদ্রা কি এবং জীবনী শক্তি কি। ওকে, আর একটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের সংকেত। এই তিনটা প্রশ্ন মাস্ট পড়ে ফেলতে হবে। হ্যাঁ, মাস্ট। জৈব মুদ্রা বা এটিপি কি, আবার এটিপি কে কেন জৈব মুদ্রা বলে এটাও আসে। তারপরে C3 গতিপথ কাকে বলে, C4 গতিপথ কাকে বলে, গতিপথ কাকে, ঠিক আছে, এগুলো বেশি বেশি আসতে দেখা গিয়েছে। আচ্ছা, সো এই ছিল আমাদের ফুল অধ্যায়ের ওয়ান শট সৃজনশীল ক্লাস। এই অধ্যায়টা কেউ বাদ দিবা না, আমি পার্সোনালি রিকোয়েস্ট করবো। অন্যান্য অধ্যায় থেকে এই অধ্যায়টা অনেক সহজ। তুমি যদি ভিডিওটা ফুল দেখে গুছিয়ে পড়তে পারো এবং খুব মানে খেয়াল করবা যে ভিডিওর মধ্যে আমি বারবার বলেছি ক্লাসের মধ্যে, পুরো ক্লাসটা জুড়ে, যে খুব অল্প পড়েই কিন্তু তুমি অধ্যায়ের কোশ্চেনগুলোর অ্যান্সার করতে পারছো। ঠিক আছে, তো আশা করি কোনো সমস্যা হবে না, এই অধ্যায়টা তোমরা সবাই সুন্দর করে পড়ে ফেলবা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে এবং আল্লাহ হাফেজ।